নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি তা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনেরই এক গভীর গোপন অধ্যায়। প্রতিটি মেয়ের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যা সে কাউকে বলতে পারে না, শুধু নিজের মনের গহীনে লুকিয়ে রাখে। আজ সাহস করে সেই ধুলোজমা স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটা শোনার পর হয়তো আপনারা আমাকে ভুল ভাববেন, অথবা কেউ কেউ হয়তো আমার এই অনুভূতিগুলো বুঝতে পারবেন। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের মতো আরও অনেক গোপন গল্প আপনারা শুনতে পারেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমার বিয়ের তখন মাত্র ৩ বছর। মধ্যবিত্ত পরিবারে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। আমার স্বামীর নাম অরিজিৎ। মানুষ হিসেবে ও ভীষণ ভালো, সৎ এবং পরিশ্রমী। কিন্তু সমস্যাটা ছিল ওখানেই। ও কাজের পাগল। সকাল ৮টায় বেরিয়ে যেত আর ফিরতে ফিরতে রাত ১১টা। অফিস, টার্গেট আর প্রমোশনের চিন্তায় ও এতটাই মগ্ন থাকত যে বাড়িতে যে ওর একটা বউ আছে, যার শরীর মন বলে কিছু আছে, সেটাও প্রায়ই ভুলে যেত। বিয়ের প্রথম দিকে কিছুটা রোমান্স ছিল, কিন্তু দিন যত যেতে লাগল আমাদের সম্পর্কটা যেন শুধু দায়িত্ব পালনের রুটিন হয়ে দাঁড়ালো। আমাদের সংসারটা ছিল যৌথ। শ্বশুর শাশুড়ি আর আমার এক দেবর, নাম তার আকাশ। আকাশ তখন ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। টগবগে তরুণ, ফর্সা গায়ের রং আর জিমে যাওয়ার সুবাদে সুঠাম শরীরের অধিকারী। অরিজিতের স্বভাব ছিল একদম আলাদা। ও সব সময় হাসি ঠাট্টা করত, আমার সাথে গল্প করত। অরিজিৎ যখন অফিসের কাজে ব্যস্ত, তখন এই আকাশে ছিল আমার একাল। দুপুরের খাওয়া দাওয়ার পর শাশুড়ি মা যখন ঘুমাতে যেতেন, তখন আমি বসার ঘরে টিভি দেখতাম, অথবা বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দেখতাম। আকাশ মাঝে মাঝে এসে আমার পাশে দাঁড়াতো, বলতো, "কি ভাবি, ভাইয়া আজকেও লেট করবে?" আমি ম্লান হেসে বলতাম, "তোর ভাইয়ার কি আর আমাকে মনে রাখার সময় আছে?" আকাশ আমার চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। ওর সেই তাকানোতে আমি অন্য কিছু দেখতাম, একটা মায়া, একটা সুপ্ত ভালো লাগা। কিন্তু আমি নিজেকে সংযত রাখতাম। ও আমার দেবর, ছোট ভাইয়ের মতো। কিন্তু মন কি সবসময় যুক্তির বাধা মানে? সেবার আষাঢ় মাস, টানা কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। অরিজিৎ অফিসের ট্যুরে ৩ দিনের জন্য শহরের বাইরে গেছে। শ্বশুর শাশুড়িও এক আত্মীয়ের বিয়েতে গ্রামে গেছেন। বাড়িতে শুধু আমি আর আকাশ। বাইরে তখন তুমুল বৃষ্টি। আকাশটা কালো হয়ে আছে। বিকেলের দিকে লোডশেডিং হলো। পুরো বাড়ি অন্ধকার। আমি মোমবাতি জ্বালাতে ড্রয়িং রুমে গেলাম। হঠাৎ বিজলি চমকে উঠল, আর সাথে সাথে বিশাল এক বজ্রপাতের শব্দ। আমি ভয়ে কেঁপে উঠলাম। ছোটবেলা থেকেই আমার বজ্রপাতে ভীষণ ভয়। ভয়ে আমি সোফায় বসে ২ হাতে কান চেপে ধরলাম। ঠিক তখনই অনুভব করলাম আমার পাশে কেউ এসে বসল। অন্ধকারের মধ্যেও আমি আকাশের উপস্থিতির সেই পরিচিত ঘ্রাণ পেলাম। ও মোমবাতিটা জ্বালালো। আলো আধারিতে দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে কেমন যেন এক ঘোর লাগা দৃষ্টি। আকাশ আলতো করে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীর দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। যেন আমার শরীরের সমস্ত শক্তি উবে গেছে। আকাশ ফিসফিস করে বলল, "ভাবি, তুমি কি ভয় পাচ্ছ?" আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু মাথা নাড়লাম। ও আমার আরেকটু কাছে সরে এলো, এতটাই কাছে যে আমি ওর গায়ের উষ্ণতা অনুভব করতে পারছিলাম। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছিল। বাইরে বৃষ্টির শব্দ, আর ভেতরে আমাদের দুজনের বুকের ধপধপ শব্দ। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। আমি বললাম, "আকাশ, তুই এখন যা, তোর ঘরে যা।" কিন্তু আমার নিজের কণ্ঠেই কোনো জোর ছিল না। মনে হচ্ছিল আমি যা বলছি তা আমি চাই না। আকাশ আমার কথা শুনল না। ও ধীরে ধীরে আমার কানের কাছে মুখ আনল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমার লোমকূপগুলো দাঁড়িয়ে গেল। এক অজানা শিহরণে আমার শরীর কাঁপতে শুরু করল। এটা এমন এক অনুভূতি যা আমি অরিজিতের কাছেও গত ১ বছরে পাইনি। ও ফিসফিস করে বলল, "ভাইয়া তোমাকে বোঝে না ভাবি, কিন্তু আমি বুঝি, আমি দেখি তুমি কতটা একা। তোমার এই চোখ, এই ঠোঁট, এগুলোর কদর করার সময় ভাইয়ার নেই।"
কথাগুলো বলতে বলতেই ও আমার কাঁধে হাত রাখল। ওর স্পর্শটা প্রথমে আলতো ছিল, তারপর ধীরে ধীরে ও আমাকে নিজের দিকে ঘোরালো। মোমবাতির নিভু নিভু আলোয় আমরা একে অপরের খুব কাছে। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে ভাই ভাবির সম্পর্কের কোনো দেয়াল নেই, আছে শুধু তীব্র আকাঙ্ক্ষা, এক আদিম নেশা। আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল সমাজের সব নিয়ম, সব সংস্কার এই বৃষ্টির জলে ধুয়ে যাক। আমি তো মানুষ, আমারও তো ইচ্ছে করে একটু আদর পেতে, একটু ভালোবাসার ছোঁয়া পেতে। আকাশের হাতটা আমার পিঠ বেয়ে নিচে নেমে গেল। ও আমাকে হ্যাঁচকা টানে ওর বুকের সাথে মিশিয়ে নিল। ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল। অদ্ভুত এক যন্ত্রণা মিশ্রিত ভালো লাগা কাজ করছিল। আমি বাধা দিতে পারতাম, কিন্তু দিলাম না। বরং আমার অবচেতন মন যেন এটাই চাইছিল। আমি আমার হাত দুটো ওর গলায় জড়িয়ে ধরলাম। ওর ঠোঁট যখন আমার গলার ভাঁজে স্পর্শ করল, আমি শিউরে উঠলাম। আমার চোখ বুজে এলো। আমি অনুভব করলাম ওর হাত আমার কোমরের ভাঁজে শক্ত করে চেপে বসেছে। সেই মুহূর্তের উত্তেজনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার মনে হচ্ছিল আমি যেন শূন্যে ভাসছি। বাইরের ঝড় তখন আমার মনের ঝড়ের কাছে তুচ্ছ। ও আমাকে বলল, ভাবি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমি ওর মুখে হাত রেখে বললাম, চুপ কর আকাশ, কোনো কথা বলিস না, আজ শুধু অনুভব কর। ও আমাকে সোফায় শুইয়ে দিল। আমার শাড়ির আঁচল কখন যে সরে গেছে আমি টেরও পাইনি। ওর প্রতিটি স্পর্শে আমার শরীরের যেন আগ্নেয়গিরি যেন জেগে উঠছিল। ও যখন আমার শরীরের অনাবৃত অংশে মুখ ছোঁয়াল, আমার মুখ দিয়ে অস্ফুট এক গোঙানি বেরিয়ে এলো। সেই শব্দে ও যেন আরও বেপরোয়া হয়ে উঠল। আমরা দুজনেই তখন আমাদের নিজেদের আয়ত্তে ছিলাম না। সামাজিক মর্যাদা, সম্পর্ক, পাপ পুণ্য সব কিছু ভুলে গিয়েছিলাম। শুধু মনে ছিল আমরা দুজন নারী পুরুষ, আর আমাদের তৃষ্ণার্থ শরীর একে অপরকে চাইছে। সেই বিকেলে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। সেই নিষিদ্ধ ভালোবাসা কতক্ষণ স্থায়ী ছিল আমি জানি না, কিন্তু সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে তীব্র অভিজ্ঞতার একটি। বৃষ্টি থামার পর যখন কারেন্ট এলো, তখন আমাদের ঘোর কাটল। আমরা দুজন দুদিকে সরে বসলাম। কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিলাম না। এক অদ্ভুত অপরাধবোধ আর একই সাথে এক তৃপ্তির অনুভূতি কাজ করছিল। আকাশ উঠে চলে গেল নিজের ঘরে, আর আমি বসে রইলাম সেই সোফায় যেখানে কিছুক্ষণ আগেও ঝড় বয়ে গেছে। অরিজিৎ ফিরে আসার পর সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমার আর আকাশের মাঝখানের সেই অদৃশ্য দেয়ালটা ভেঙে গিয়েছিল চিরতরে। আমরা কেউ সেই বিকেল নিয়ে আর কোনোদিন কথা বলিনি, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হতো এক বিদ্যুৎ খেলে যেত শরীরে। আমি জানি না এটা পাপ ছিল নাকি আমার একাকিত্বের অবসান, তবে সেই বিকেলের স্মৃতি আমি মৃত্যু ভুলব না। বন্ধুরা, আমার এই গোপন গল্পটি কেমন লাগলো জানাবেন। আমি জানি অনেকেই হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার হলে মানুষ অনেক কিছুই করে যা সে কল্পনাও করে না। যদি গল্পটি আপনাদের মনে একটুও জায়গা করে নেয়, তবে লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী গল্পে কী শুনতে চান তা কমেন্ট করে জানান।